প্রমাণ করা? যে খারাপ তাকে খারাপ প্রমাণ করা লাগে নাকি অদ্রিজা? মিথ্যে। আপনি খারাপ নন রক্তিম। আমার সামনে খারাপ হয়ে আছেন কেন? কেন খারাপ সাজছেন আমার সামনে? উত্তর দিন আমায়। রক্তিম এবার কড়া চাহনিতে তাকালো অদ্রিজার দিকে। উঠে দাঁড়িয়েই ঘড়িতে সময় দেখে তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, ডিসগাস্টিং। বারবার একই কথা বলছেন কেন আপনি? অদ্ভুত। আমি খারাপ তা আপনার কাছে কেন প্রমাণ করব আমি? কী লাভ? এসব ফালতু কথা বলার জন্যই ডেকেছিনি বা কেন? আপনার কোনো ধারণা আছে কতটা মূল্যবান সময় নষ্ট করেছি আমি? আপনি বাচ্চা নন, 16 বছরের কিশোরীও নন যে কারণে অকারণে ভালোবাসে আপ্লুত হয়ে দেখা করতে চাইবেন, আবদার করবেন। আমি আপনাকে আগেও বলেছি, প্লিজ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না অদ্রিজা। আমায় নিয়ে কোনো ভালো ধারণা রাখবেন না, নিঃস্ব হয়ে যাবেন আপনি। আপনার মন এবং মস্তিষ্ককে এটাই বোঝানো ভালো হবে যে আপনার ভেতরে আমাকে নিয়ে জন্মানো সদ্য অনুভূতিটা ভালোবাসা নয়, শুধুই ভালো লাগা অথবা সাময়িক দুর্বলতা। সত্যি বলতে এটা কি জানেন অদ্রিজা? সহানুভূতি, শুধুই সহানুভূতি। আপনি যখনই জানলেন রক্তিমের জীবনটা এতটা নিঃস্ব, একা, কষ্টের, তখনই আপনার ভেতর শুধু এইটুকু সহানুভূতি জন্মেছে, এছাড়া আর কিছুই না। আপনি সেটাকে অন্যভাবে ভেবে আমি নামক যুবকটাকে কাছে টানবেন না। অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হঠাৎ তার এই রূপ বোধগম্য হতে সময় লাগলো কিছুটা। সঙ্গে সঙ্গে চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। বিধ্বস্ত চেহারায় ফুটে উঠল এক ভেঙে পড়া নারীর অবয়ব। রক্তিমের শার্ট খামচে ধরেই জড়ানো কণ্ঠে বলল, রক্তিম, সহানুভূতি নয়, আমি আপনাকে ভালোবাসি রক্তিম। আপনার সাথেই পুরোটা জীবন কাটাতে চাই আমি। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো। দুই হাত দিয়ে তীব্র বেগে ছাড়িয়ে নিল অদ্রিজার হাত জোড়া। অদ্রিজার কান্না মাখা চাহনি, বিধ্বস্ত চেহারা, কোনো কিছুই যেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না। অদ্রিজার ঠোঁট জোড়ায় তর্জনী আঙুল রেখেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, জাস্ট শাট আপ অদ্রিজা। মিথ্যে বলবেন না আপনি। আমি আপনাকে মিথ্যুক রূপে দেখতে চাই না। আর শুনে রাখুন, আজকের পর আমাদের আরও কয়েকটা দিন একসাথে কাটাতে হবে। 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত এই কয়দিনে কখনো আপনি আমার কাছে এইসব সহানুভূতি দেখাবেন না। আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটতেই পারে, তা বলে আমায় সহানুভূতি দেখিয়ে ভালোবাসি বলবেন আমি মেনে নেব না। মাইন্ডেড। অদ্রিজা এবারও হতবিহ্বল চাহনি নিয়ে সেভাবেই তাকিয়ে রইল। অগোছালো চুলগুলো মুখের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কান্না মাখা চোখ জোড়া ফুলে উঠতেই ধপ করে বসে পড়ল মাঠের ইট সিমেন্টের বসার জায়গাটায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অত্রিয়া। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছিল সে। রাগ অভিমান ভেবে এতক্ষণ এগিয়ে আসেনি, কিন্তু বোনের এরূপ অবস্থা দেখে এবার নিজের ভেতরটায় কষ্ট হচ্ছে তার। দৌড়ে এসে দুই হাত দিয়ে অদ্রিজাকে আগলে নিতে নিতেই বলল, আপু, কি হয়েছে আপু, আমায় বল। 1 সপ্তাহ পেরিয়ে আরো 2 কি 3 দিন হলো অদ্রিজা তবুও রক্তিমের বাসায় ফেরেনি। রক্তিম নামক মানুষটার আশেপাশে তো থাকা দূর, সামনাসামনি হওয়াটাও যেন ভীষণ রকম অন্যায় কাজ তার জন্য। সেদিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা, ক্ষোভ। যে ঘৃণা আর ক্ষোভে আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনো জল করে জ্বলে ওঠে। দৃষ্টি হয়ে ওঠে ক্ষিপ্ত। অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। মাসটা ফেরুলে হয়তো সত্যিই রক্তিমের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। তবুও কেন ওই মানুষটাই, কেন ওই মানুষটাকে নিয়েই রাগ, ক্ষোভ, ঘৃণা তার? ভাবনায় কেবল ওই মানুষটাই কেন? নিজের মনকে নিজেরই বিরক্ত লাগছে তার। মনের ভেতর রক্তিমের উপস্থিতি বড্ড জঘন্য ঠেকছে। বিরক্তি নিয়ে কপাল কুঁচকালো সে। সকালের মৃদু ঠান্ডায় শরীরের উপর থাকা পাতলা ক্যাথাটা সরিয়েই উঠে বসল। জানালার পর্দা সরিয়ে দিতেই বদ্ধ ঘরে এসে ঠেকলো এক ফালি রোদ। সাথে সাথেই সব বিরক্তিটা উবে গেল তার। আনমনেই হাসল সে। জানালাটা মেলে দিতেই অগোছালো চুলগুলো 2 হাত দিয়ে খোপা করলো, কিন্তু চুলগুলো মানল না, গোছালো হয়ে রইল না। অবাধ্য তরুণীর মতো আবারও গড়িয়ে পড়ল তার চোখে মুখে। অদ্রিজা কিঞ্চিত বিরক্ত হলো এতে, কিন্তু বিরক্তিটা বেশিক্ষণ টিকল না। সামনে ফুটে উঠল অত্রিয়ার হাসি খুশি তুলতুলে ফুলকো মুখটা। হাতে চায়ের ট্রে, 2 কাপ লেবু চা। সেখান থেকেই 1 কাপ অদ্রিজার দিকে এগিয়ে দিয়েই বলে উঠল,
গুড মর্নিং আপু, বেশ লম্বা ঘুম দিলি তুই। অদ্রিজা মৃদু হাসলো, চায়ের কাপটা হাতে নিয়েই চুমুক দিল। হালকা গরম লেবু চাটা মুখে নিয়েই মিষ্টি হাসলো সে। বোনের দিকে তাকিয়েই মিষ্টি হেসে বলল, বারে অত্রি, তুই তো বেশ ভালো চা বানাতে শিখে গেছিস, আগে কিন্তু পারতি না। অত্রিয়া খিলখিলিয়ে হাসলো। দুই বিনুনি করা তরুণী মেয়েটির মুখে চাঞ্চল্য মাখা হাসিটা দেখেই মুগ্ধ হলো অদ্রিজা। বয়সে তার থেকে 4 কি 4.5 বছরের ছোট অত্রিয়া। রূপের দিক থেকে তার থেকেও অত্যাধিক রূপবতী এই মেয়েটা। দেখতে পিচ্চি পিচ্চি এই মেয়েটাও বাবাকে মনে পড়ে। বাবার কথা মনে করে নিশ্চয়ই তার মন খারাপ হয়, কান্না পায় নিশ্চয়ই, যেমনটা অদ্রিজার হয়। অদ্রিজা আনমনেই বলল, আজ বাবা থাকলে তোর হাতের চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত অত্রি। অত্রিয়ার হাসি মাখা মুখটা মুহূর্তেই যেন চুপসে গেল। ভাবলেশীন চাহনি নিয়ে তাকালো অদ্রিজার দিকে। কয়েক সেকেন্ড সেভাবেই ফ্যাল ফ্যাল করে চাহনিতে তাকিয়ে রইল সে। বলল, আব্বুকে অনেক মনে পড়ে আপু। তোর মন খারাপ হয় আপু? আমার ভীষণ রকম মন খারাপ হয়, ভীষণ মিস করি আমি আব্বুকে, সেই দিনগুলোকে। অদ্রিজা তপ্তশ্বাস ফেলল। চায়ের কাপটা টেবিলের পাশে রেখেই কপালে আসা চুলগুলো কানে গুজল। মৃদু গলায় বলল, মন খারাপ করিস কেন? আব্বু আছে কোথাও না কোথাও, দেখছে আমাদের, আমি জানি। অত্রিয়া বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল, তাকিয়ে থেকে বাচ্চাদের মতো প্রশ্ন করলো। সত্যি? অদ্রিজা আনমনে শুধালো। জানা নেই অত্রি, তবে আমি অনুভব করি। অত্রিয়া হালকা শ্বাস ফেলল। 2-1 মিনিট নীরবতার পরই অদ্রিজা প্রসঙ্গ বদলাতে বলল, তোর শ্যাম পুরুষ বোধ হয় আজ পরশু আমাদের বাসায় আসবে, তুই কি জানিস? অত্রিয়া কপাল কুঁচকে তাকালো। অদ্রিজার কথার অর্থ না বুঝায় ভ্রু কুঁচকে বলে উঠল। মানে? অদ্রিজা মুচকি হাসলো, বলল, তোর ক্লাস 9-এ দেখা সেই ছেলেটা, সেই। অদ্রিয়া মিনমিনে চাহনি নিয়ে তাকালো। সঙ্গে সঙ্গেই আকাশ ভাঙা লজ্জায় নুয়ে পড়ল তার মুখ। অদ্রিজা মৃদু হেসেই বলল, রাইমা আপু আসবে, পরশু সবাই আসবে, সেই হিসেবে ওই ভদ্রলোকের আসারও চান্স হচ্ছে বল, যেহেতু চাচুর পরিবারের বিশেষ আত্মীয় কেউ। আম্মু নিশ্চয়ই তাকেও ইনভাইট করবে। তবে আফসোস, আমরা দুই বোন আজও সে কে এটাই জানলাম না। মুখ ফুটে কোনোদিন জিজ্ঞেসই করা হলো না চাচুকে। অত্রিয়া কপাল চাপড়িয়ে বলল, হুম, জিজ্ঞেস করবে কেমনে? নিজের বেলায় তো ঠিকই চাচুরে দিয়ে বিয়ে টিয়ে ঠিক করে বিয়ে করে ফেললি 1 সপ্তাহের মধ্যে। আমার বেলায় আজ 2 বছরও ওই ছেলেটার পরিচয় এনে দিলি না। অদ্রিজা হেসে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে ঘন্টার কাঁটাটা 11টার ঘরে দেখেই চকচক করে উঠল তার চোখ জোড়া। এতক্ষণ ঘুমিয়েছে সে? বিশ্বাস হলো না। অবিশ্বাস চাহনি নিয়েই প্রশ্ন ছুড়ল, ঘড়ির সময় ঠিক? আমি এত বেলা করে ঘুম থেকে উঠলাম, আম্মু ডাকলো না যে? অত্রিয়া আরাম করে হাসলো, মুখে বেশ হাসিটা নিয়েই বলল, অবশ্যই ঠিক আছে। তুই রাত জেগে জামাইয়ের কথা চিন্তা করলে সকাল সকাল উঠবি আর কি করে বল? কাল রাতে তো কি যেন বিড়বিড় করে বলছিলি, রক্তিম আপনাকে ঘৃণা করি, আরও কি কি যেন বলছিলি। বোঝা যাচ্ছিল না তোদের বিষয়টা কি বলতো আপু? সেদিন জিজু তোর সাথে অনেক রুড বিহেভ করেছে, তুই আমায় কারণটা বললি না আপু। অদ্রিজা চাপা হাসলো। প্রসঙ্গ বদলাতে দ্রুত বলল, ধুর, কোনো কারণ নেই। রেস্টুরেন্টের কর্নারে একটা টেবিলে চেয়ার টেনে বসে আছে রক্তিম। দিহানের সাথে দেখা করার জন্যই এত উদ্গ্রীব হয়ে বসে থাকা তার। দিহানকে যে সময় দেখা করতে বলেছিল তার থেকে আরও 10 মিনিট আগে এসে উপস্থিত হলো রক্তিম। আনমনে ভাবলো, জীবনটা তার এমন কেন, কেমন যেন ছন্ন ছাড়া। এই জীবনে কেউ একজন সঙ্গী হলে খারাপ হতো না। জীবন সঙ্গীর প্রসঙ্গেই মনে পড়ল অদ্রিজা নামক রমণীটির কথা, যার তীব্র কষ্টেও সে গলেনি, যার হতবিহ্বল চাহনি বিধ্বস্ত চাহনিতে সে চোখ তুলে তাকায়নি, বোঝার চেষ্টা করেনি সেই টানা টানা চোখের ভাষা, কষ্ট, যন্ত্রণা। সত্যি কি অনেক বেশি ভালোবাসে অদ্রিজা তাকে? সেই ভালোবাসাকে মেনে নিয়ে কি অদ্রিজাকে ভালোবাসা তার উচিত ছিল? মুহূর্তেই আবার তাচ্ছিল্য নিয়ে হাসল রক্তিম।
ভালোবাসা শব্দটার তীব্র ঘৃণায় ভরে উঠল তার মন। আর ভালোবাসার মানুষ, মানুষ বদলাতে আর কয় সেকেন্ড লাগে? তার বাবা মায়েরও তো বিয়েটা ভালোবেসেই হয়েছিল, পালিয়ে বিয়ে করেছিল তারা। তবুও কি টিকেছিল তার বাবা মায়ের ভালোবাসাটা? না, টেকেনি। অর্থ প্রাচুর্যতার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল তার মা। আর সেখানে অদ্রিজা, অদ্রিজা তো এমনিতেই টাকার জন্য বিয়েটা করেছিল। দ্বিতীয়বার যে তাকে তার মায়ের মতোই ঠকিয়ে চলে যাবে না, কি এমন নিশ্চয়তা আছে? রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। রেস্টুরেন্টে চিকন লম্বা চেক শার্ট পরিহিত দিহান নামক ছেলেটিকে প্রবেশ করতে দেখেই মুখে চমৎকার হাসি ফোটালো। চোখজোড়ার তীক্ষ্ণ চাহনি দিয়ে দিহানের দিকে তাকিয়ে থাকার মাঝেই সামনে এসে দাঁড়ালো দিহান। মুখে মৃদু হাসি, সামনের চেহারটায় বসেই মৃদু কণ্ঠে বলুন, কেন ডেকেছেন মিস্টার রক্তিম? রক্তিম হাসলো, বলল, অ্যাজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে দিহান? তুমি করেই বললাম বলে আবার মাইন্ড করো না। দিহান মাথা নাড়িয়েই বলল, না, মাইন্ড করবো কেন? আর দ্বিতীয় কথা হলো, আপনি সেদিন আমার অপারেশন পুরো টাকাটা পে করেছেন। আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি, এটার পিছনেও আপনার অবদান যথেষ্ট। আপনি যখন ভাই হিসেবে কিছু একটা করতে বলেছেন, অবশ্যই করার চেষ্টা করব। আপনার করা সাহায্যের ঋণ শোধ করা হয়তো যাবে না, তবে আপনাকে হেল্প করতে পারে সত্যি আমি খুশি হব। রক্তিম মুচকি হাসলো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছো তো? দিহান মৃদু হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েই বলল, অবশ্যই সত্যি বলছি। এবার বলুন কি করতে হবে। রক্তিম নিঃশব্দে হেসে বলল, অদ্রিজাকে ভালোবেসে আগলে রাখতে পারবে দিহান? ওর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূত না হয়, ঠিক সেভাবেই ভালোবাসার সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে? ভালোবাসো তো অদ্রিজাকে, পারবে না? দিহান চমকে উঠল রক্তিমের কথা শুনে। হতবিহ্বল চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকিয়েই রইল। কি বলবে বোধগম্য হলো না তার, বলার মতো কিছু খুঁজেও পেল না। রক্তিমের দিকে ভাবলে ভাবে সেভাবেই তাকিয়ে রইল সে। রক্তিমের মুখে অদ্ভুত হাসি। ভ্রু নাচিয়ে আবারও বলল রক্তিম, কি হলো, পারবে না? যাকে দুদিন আগে পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো, দুদিনেই ভুলে গেলে তাকে দিহান? সে বিবাহিত জেনেই তার প্রতি ভালোবাসাটা নিভে গেল? দিহান কাটকাট চাহনিতে তাকিয়ে রইল। ভ্রুজোড়া কোচকে নিয়েই প্রশ্ন ছুড়ল, মানে কি বলছেন এসব? আপনি জানেন কি বলছেন আপনি? রক্তিম নিঃশব্দে তাচ্ছিল্য নিয়ে হাসল, চোখে হাসির তেজ ফুটিয়ে বলল, কেন, অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলেও কিছু করার নেই। বলো, অদ্রিজাকে আগলে রাখবে? দিহান দৃঢ় গলায় বলে উঠল, না, তাকে আঁকলে রাখার মানুষ আছে এখন। আপনি আছেন তো রক্তিম মাহমুদ? ধরো আমি নেই, আমি থাকলাম না, 2 দিন পর তুমি আর অদ্রিজার মাঝখানে আমি থাকলাম না, থাকবও না, তবুও আপন করে নেবে না অদ্রিজাকে? দিহান চমকে গেল রক্তিমের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে, কিন্তু এবারও ঠিক ততটাই দৃঢ় গলায় উত্তর দিল, না, আপনি অন্য কিছু করতে বলে আমি নির্দ্বিধায় করে ফেলতাম, কিন্তু মিস্টার মাহমুদ, এই কাজটা আমি করতে পারবো না, সম্ভব নয়। আর কিছু বলবেন? রক্তিম তাচ্ছিল্য মাখা হেসেই বলল, ভালোবাসা শেষ হয়ে গেল দিহান? প্রেমিকা এখন অন্য কারো জেনেই ভালোবাসার অবসান ঘটে গেল? শুধু পেয়ে গেলেই যে ভালোবাসা কে বললো? না পাওয়ার মাঝে কি ভালোবাসা থাকতে পারে না দিহান? কেন, ভালোবাসা কমে গেল অদ্রিজার প্রতি আমাকে জানাবে? তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলেই কি আবার আপন করতে পারবে না তাকে? এটাই কারণ? এটাই তোমার ভালোবাসা? হাস্যকর। দিহান চমকে গেল। রক্তিমের বলা কথাগুলো যেন ভেতরে দম বন্ধ এক পরিস্থিতির সৃষ্টি করলো তার মুহূর্তেই। সত্যিই কি অদ্রিজাকে এই কারণে সে আপন করতে পারবে না? চোখ বন্ধ করে নিল দিহান। লম্বা শ্বাস নিয়েই তপ্তশ্বাস ফেলে বলল, আমি দ্রিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ। ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল, সে অনুভূতিটা আজও আছে। কিন্তু দ্রিজা, সে আমাকে কোনো দিন ভালোবাসেনি। সে এখন আপনার স্ত্রী দিহান। আমি তাকে আপন করতে পারবো না, সম্ভব নয়। তার কারণটা আপনি যাই ধরুন না কেন। রক্তিম মুচকি হাসল, বলল, নিজের ভালোবাসার মানুষকে কষ্টে জ্বলে পুড়ে শেষ হতে দেখতে পারবে তুমি? কেন আগলে নেবে না তাকে? বললাম তো আমি থাকবো না, তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান। দিহান চুপ রইল। রক্তিম আবারও বলল, তোমার ইচ্ছে অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান,
দেবও না। রক্তিম সবসময় নিজেরটাই বুঝতে শিখেছে। তুমি না চাইলেও অদ্রিজাকে তোমায় আগলে নিতে হবে, অদ্রিজার পাশে থাকতে হবে। এবার নিজেকে প্রিপেয়ার করাটা তোমার ব্যাপার, বাট এটাই হবে। কথাটা শেষ করেই উঠে দাঁড়ালো রক্তিম। ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়েই মুচকি হাসলো, পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। হৃদয় ভরা তপ্ত শ্বাস নিয়ে বিষিয়ে উঠল ভিতরটা। বুকটা ভারী হয়ে উঠছে ক্রমশ। আজ ড্রিঙ্ক না করলেই নয়। নিজের এই পাহাড় সমান বিষাদকে যে কমাতে হবে, নয়তো নিঃশ্বাস নেওয়াটাও যে কঠিন হয়ে ঠেকছে তার জন্য। অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভেতরটা পিষে যাচ্ছে কালো অন্ধকারে। সেই অন্ধকার কালো হৃদয়ের কথা বোধহয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি, আর না হবে। বাড়িতে রিয়াজ সাহেব নেই। অদ্রিজার মা সোফায় বসে রইলেন। এই বাসায় আসার উদ্দেশ্য ইনভাইট করে যাওয়া, কিন্তু উদ্দেশ্য পূরণ হলো না। বাসায় রিয়াজ সাহেব কিংবা রক্তিম কেউই নেই। আছেন রিয়াজ সাহেবের দ্বিতীয় স্ত্রী। চোখে মুখে তার গাম্ভীর্য ভাবটা এখনো আগের মতোই আছে। হাতে ট্রে ভর্তি নাস্তা এনে হাজির হয়ে মুখে মৃদু হাসি ফোটালেন তিনি। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ভদ্রমহিলা হেসেছে। অদ্ভুত, এর আগে কখনো এই মৃদু হাসিটাও ভদ্রমহিলার মুখে দেখেনি সে। বিস্ময় ভাবটা হালকা হতেই অদ্রিজা বলল, কেমন আছেন মা? আর বাবা কেমন আছেন? অফিসে চলে গেছেন নিশ্চয়ই বাবা। মহিলা কপালের ঘাম মুছলেন হাতের তালুতে। নাস্তাটা এগিয়ে টেবিলে রাখলেন। বললেন, ভালো আছি, উনিও ভালো আছেন। আদ্রিজা, তুমি কেমন আছো? অদ্রিজা মুচকি হাসলো, বলল, আমিও ভালো। ভদ্রমহিলা হালকা হাসলেন। অদ্রিজার মায়ের দিকে তাকিয়েই প্রশ্ন ছুড়লেন, আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে এখন? অদ্রিজার মায়ের মুখে মৃদু হাসি ফুটলো, বলল, হ্যাঁ ঠিক আছে। বিয়ান সাহেব নেই? তাহলে বরং আপনাকেই বলে যাই বিয়ান সাহেব। বাসায় ছোটোখাটো একটা আয়োজন আছে। মেয়ে জামাইকে ভালো মতো আদর আপ্যায়ন করা হয়ে ওঠেনি, তাই এই আয়োজন। আপনারা আর অদ্রিজার চাচার পরিবার কেবলই থাকবে। আপনাদের নিমন্ত্রণ রইল বিয়ান সাহেব। ভদ্রমহিলা মুচকি হাসলো, মাথার ঘোমটাটা আর একটু তুলেই বলল, আমি কল দিয়েছি ওনাকে, উনিও আসছেন। আপনি ওনাকে বলে যেতে পারেন। আর আমরা অবশ্যই যাব। অদ্রিজার মায়ের বাড়ি বলে কথা, যাব না? অদ্রিজার মা আর ভদ্রমহিলা দুজনেই মুচকি হাসলেন। অদ্রিজা কেবল তাকিয়ে তাকিয়ে দেখলো সবটা। কি অদ্ভুত, এই ভদ্রমহিলা যে হাসতে পারে, এভাবে কথা বলতে পারে, তা তো সে এতদিন এই বাসায় থেকেও বোঝেনি। অদ্রিজা ভাবল। খুঁটিয়ে খুঁটিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলে দেখলো কেবল ভদ্রমহিলাকে। তার ভাবনা আর পর্যবেক্ষণের মাঝে হন্তদন্ত করে বাসায় ঢুকলেন রিয়াজ সাহেব। কপাল ঘামে ভেজা, হাত পাকা দাড়িগুলোও ঘামে নেতিয়ে আছে। পরনে ঘামে ভেজা শার্টটা এক হাত দিয়ে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিলেন। ক্লান্তিমাখা চাহনি নিয়ে এগিয়ে এসেই বললেন, অদ্রিজা, কেমন আছো মা? আর আপনি কেমন আছেন বিয়ান সাহেব? অদ্রিজা মিষ্টি হাসলো। উত্তর দেওয়ার পর তার মা রক্তিমের বাবার কথোপকথন শুনল চুপচাপ। কথোপকথন শেষে চলে যাবে ঠিক তখনই বাসার সদর দরজায় দেখা মিলল টলতে টলতে হাঁটা সেই লোকটির, রক্তিমের। চোখ জোড়া লাল টকটকে, হেঁটে আসাটা স্বাভাবিক দেখাচ্ছে না। এই বিকেল বেলায়ও সে যে ড্রিঙ্ক করেছে তা তার হাঁটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অদ্রিজা একবার রক্তিম তো একবার মায়ের দিকে তাকালো। রক্তিমের এই বিষয়টা বুঝে গেলে তার মা কি ভাববে? মেয়ের জামাই শেষ পর্যন্ত একটা মাতাল। অদ্রিজা চুপচাপ উঠে দাঁড়ালো। রক্তিমের কাছাকাছি গিয়ে দুই হাত দিয়ে রক্তিমের বাম বাহুটা চেপে ধরল। শক্ত গলায় মিনমিনিয়ে বলল, ছি, ড্রিঙ্ক করেছেন আপনি? আমার আম্মু বুঝলে কতটা কষ্ট পাবে ধারণা আছে আপনার? আজই ড্রিঙ্ক করতে হলো আপনাকে? আজই, এখনই? রক্তিম ঘোলা চাহনিতে অদ্রিজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গেই যেন চকচক করে উঠল তার চাহনি। কিছুক্ষণ সেইভাবেই অদ্রিজার দিকে তাকিয়ে রইল। অদ্রিজার মুখ চোখ সবটা পর্যবেক্ষণ করে দেখতে লাগলো অস্পষ্ট চাহনিতে। ঘোর লাগানো সেই চাহনিতে অদ্রিজা বেসামাল হয়ে উঠল। অস্বস্তিতে হাত পা ঘেমে উঠল তার। এই লোকটার সামনে লজ্জায় নত হওয়া মানে হার মেনে যাওয়া, তা কখনো হতে যাওয়া যায় না। সেদিনের তীব্র অপমানের পরও এই চাহনিতে কোনোভাবেই সুযোগ দেওয়া যায় না। অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলল,